আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের সাথে একটা লাইভে যুক্ত হব বলেছিলাম। কৌশলগত কারণে লাইভে কার সাথে যুক্ত হব তার নামটা আপনাদেরকে বলিনি। না বলার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে যিনি আপনাদের সাথে যুক্ত আছেন তিনি হচ্ছেন সোহাগী জাহান তনু। আপনারা জানেন, খুব আলোচিত একটি হত্যাকাণ্ড, মর্মান্তিক হত্যাকাণ্ড। সারা দেশের মানুষ এই হত্যাকাণ্ডের ব্যাপারে কথা বলেছিল, বিচার চেয়েছিল, যদিও সেই বিচার হয়নি। কারণ হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেনাবাহিনীর প্রভাবশালী কয়েকজন অফিসার। শুধু কয়েকজন অফিসার না, সেনাবাহিনীর একদম সর্বোচ্চ লেভেল থেকে, একদম সেনা প্রধান থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। আমি মাঝখানে সোহাগী জাহান তনুর বাবা মোহাম্মদ ইয়ার হোসেন তার বক্তব্য নিয়েছিলাম। মাস 6 বা তার বেশি হবে। ওই সময় যখন তার কাছে বক্তব্য আনতে গিয়েছিলাম, তার পরপরই ডিজিএফআই লোকজন তার বাড়িতে ঘুরঘুর করেছে। এই ডক্টর ইউনূসের সরকারের সময় নানান ধরনের ভয়ভীতি দেখিয়েছেন তাকে। তো এই জিনিসগুলো ঘটছে, যে কারণে আমি ওনার নামটা গতকালকে আপনাদেরকে বলিনি, কারণ বললে হয়তো এর মাঝখানে ডিজিএফআই লোকজন গিয়ে আবার ওনাকে না করতে পারেন আপনাদের সাথে কথা বলতে। আমি খুব বিস্ময়ের সাথে একটা জিনিস ওনাদের পরিবারের সাথে যুক্ত হওয়ার পর জানতে পেরেছি, সেটা হচ্ছে যে আমি মনে করতাম হয়তো সেনাবাহিনীর লোকজন জড়িত, যেহেতু হয়তো তনুর পরিবারই এটা নিয়ে একটু চুপ থাকেন। কিন্তু আমার সাথে যিনি আজকে যুক্ত আছেন, তনুর বাবা, সরাসরি তনুর বাবা মোহাম্মদ ইয়ার হোসেন, তিনার কাছে চলে যাই। আঙ্কেল, আপনি কেমন আছেন? আমরা এই হত্যাকাণ্ডের একটা ন্যারেটিভ তো বাংলাদেশের গণমাধ্যমে জেনেছি। আসল ঘটনাটা আজকে তনুর হত্যাকাণ্ডের প্রায় 10 বছর পার হয়েছে। 20 মার্চ 2016 সালে তনু মারা যান, তাকে হত্যা করা হয়। তো এই যে 10 বছর, এই 10 বছরে বাংলাদেশের মানুষ যা জেনেছে, আমরা এই হত্যাকাণ্ডটার আসল ঘটনাটা কি হয়েছিল, তনুকে আপনারা কখন সবশেষ দেখেছিলেন, তাকে কোথায় পাওয়া গেল, এরপরে পাওয়া যাওয়ার পরে আপনারা বিচার চেয়েছিলেন কিনা, সেই বিচার পেতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছেন, সবগুলো বিস্তারিত আমরা একটু শুনতে চাই। আমি 16 সালে 20 মার্চ আমার অফিসে ডিউটি ছিল 2টা থেকে রাত 10টা পর্যন্ত। আমি এরপরে ডিউটি সাইরা বাসায় গেলাম। যাওয়ার পর তখন তনুর মা বলতেছে যে তনু যে তোমার সাথে একসাথে খাইলো, খাইয়া যে বিকালবেলা বাইরে গেল আর তো আসে নাই। তখন আমার মনটা খারাপ হয়ে গেল যে তুমি আমার ফোন দো নাই কেন? কয় যে আমার তো ভালো লাগছে না, আমার অস্থির অস্থির লাগতেছে, তোমার যে আমি জানাবো ওই জিনিসটা তো আমার খেয়াল ছিল না। তো আমি কইলাম তুমি আমার ফোন দিতা তাহলে আমি আসতাম তোমার কাছে। আমার খেয়াল ছিল না। আর আমার তখন ওই ছোট ছেলেটা রুবেল ছিল বাসা। তখন আমি করলাম কিছু, চলো আমি দেখতে হবে মেয়েটা কই আছে। তখন আমি বাসার থেকে বার হইলাম, আমি আমার ছেলে রুবেল বার হইয়া যাওয়ার পর অনেক রাস্তা গেলাম ওইদিকে। যাওয়ার পর তখন আমি বললাম যে ও যে প্রাইভেট পড়াইতে গেছিল সার্জেন্ট জাহিদের বাসায়, সেই ওইখান থেকে আসছি কিনা। কয় না। তখন আমি আমার ছেলের পাঠাইলাম যে তুই যা সার্জেন্ট জাহিদের বাসায় গিয়ে দেখ ওরা বাসায় গেছি কিনা। তো আমার ছেলেরা গেছে। আর আমি তখন ওই এক মাস্টার ছিল, ওই মাস্টারের লইয়া ক্যান্টনমেন্ট স্কুলের স্যার ছিল, ওই স্যার শুদ্ধা আমি শুদ্ধা, এরপরে ওই জায়গা দেখতে গেলাম, খুব বন জঙ্গল। এরপর দেখলাম যে কি একটা কালবাটার উপরে একটা জুতা পরে আছে। ওই জুতাটা পাওয়ার পর আমি তো নিশ্চিত হইলাম যে এটা আমার মেয়ের জুতা। এর আগে দিয়া ওই যে সার্জেন্ট জাহিদের বাসায় আমার ছেলেরা পাঠাইছিলাম, আমার ছেলেরা আইসা বললো কি যে সার্জেন্ট জাহিদের বাসায় গেছে ঠিকই পড়াইতে, ওইখান থেকে আইসা পড়ছে সার্জেন্ট জাহিদ বলতেছে। আমাকে আর কিছু বলে নাই। কয় না, সে আসেও নাই, আমার খোঁজও নেয় নাই, আর কিছুই করে না। আজ এই 10 বছরের মেয়ে তখন সার্জেন্ট জাহিদ জানে। আর
ওরা দুই ভাষায় ছিল, সার্জেন্ট জাহিদ, সিপাহী জাহিদ। তারপরে এর আগে দিয়া জিউসি সারের বউ আর কমান্ডারের বউ ওরে তেয়ার দিছি। এই তখন আমার কাছে এসে কান্দন লাগিয়ে দিছে। কান্দার পর তো আমি বললাম যে তুমি যে কান্দা লাভ নাই। তারা যে তেয়ারটা দিছিল, তারা একটা অনুষ্ঠান করতেছিল। তো ওই অনুষ্ঠানে গিয়া ওর প্রোগ্রাম হইলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনুষ্ঠান আছে। এমনকি ভিক্টোরিয়া কলেজের অনুষ্ঠানটা ফালাই দিয়ে কি ওরা অনুষ্ঠানটা করতে পারবো? এই জন্য করছে কি, কয় দেখি তুই কি বাজে থাকস, কি বাজে ইয়া করস, কমান্ডারের বউ আর জিউসির বউ এই দুজনে ফের দেওয়ার পর সে এসে আমার কাছে কাঁদছে। আমি তো মরবো, আমি বাঁচবো না। আমি মিথ্যা কথা বলি, আমি তো মিথ্যা কথা বলি, তাহলে কাল হাসরের আমার গর্ব। তুই মিথ্যা কথা বললে মানুষের ফাঁসায় এসো। আমি মিথ্যে কথা বলবো না, যেটা সত্য আমার মেয়ে বলছে আমি এটা আপনার কাছে বললাম। আর লাস্টটা ওইখানে আমি যখন যাই তখন আমার ছেলেরে নিয়ে গেলাম নিচে, কালভারটার নিচে। তখন আপনার আন্টিও গেছে, আমি গেছি, আমরা তিনজনই, আমার বউ, আমার ছেলে রুবেল, নাজমুল ছিল না, নাজমুল তখন ঢাকা ছিল। আমরা তিনজনে গিয়া তখন আমি শিকার দিলাম, জাগো লাশ দেখে পড়েছি, তুমি কই এখানে আসো। তখন তারা দুজন গেল, গিয়া দেখে পূবে আরে দক্ষিণে আর উত্তরে লাশটা ফালাই রাখছে একদম সোজাসুজি। দুইটা মোবাইল ছিল, দুটা মোবাইল দুই পাশে পড়েছি। এই তারপরে সিএমএস নিলাম, নেওয়ার পর তখন সিএমএস যে ডাক্তার ছিল, কর্মরত ডাক্তার, লেফটেন্যান্ট কর্নেল আমার কেছে, ওই লেফটেন্যান্ট কর্নেল বললো এই লাশটা তো আরেকবার আনছে। সে আমার বলছে, আমি জানি না, আল্লাহ জানে। তখন আমি বললাম যে আপনি কিছু বলেন নাই লাশটার কথা? তখন উনি আর কিছু বলেনি আমাকে। তখন উনি 2 মাস পর এখানে থাকার পর ওনার পোস্টিং করে দিছে। ওই ডাক্তার একজন লেফটেন্যান্ট কর্নেল ছিল ডাক্তার, উনি তখন এতে পোস্টিং হয়ে গেছে। আর এই লাশ দিয়া দো বা এই কেস দিয়া দো কত ডিজিএফআই, কত আইন শৃঙ্খলা বাহিনী আমার হয়রানি করছে, এটা ধর আমার কোন মতো না। আচ্ছা 10 বছর হয়েছে আমি যে বাচ্চা রয়েছি এই বেশি আল্লাহ আমার বাঁচাই রাখছে। তো জানি না, আল্লাহ জানে, আমার মা বাবার দোয়া আছে, আমার এটি বিশ্বাস মনে হয়। এর আমি মেরুদণ্ড অপারেশন কারো সাহায্য পাই নাই, কারো কুচ্ছুই পাই নাই। যে আমার অফিস কি, তখন এই সিউ ছিল মনিরুল ইসলাম, উনি এই একটা দরখাস্ত লেখাইয়া অজ্ঞাত মামলা লেখাই আমার তো সই আনছে। আমি যেটা করলাম নিলি, আমি সার্জেন্ট জাহিদ, সিপাহী জাহিদ, তখন ওই জিউসির বউ, জিউসির সহ আমি কেস দিলাম। এই কমান্ডার শুদ্ধ এটা সেনাবাহিনীর ওনারা আবার মানে আপনি কারে কি বলছেন ওইটা ওনারা সবাই মনে রাখে। ওনাদের ভাবসাবের মারার জায়গায় ওনারা নিজেরা মারামারি করে, নিজেরা বহুত দলাদলি করে, কিন্তু বাইরের মানুষের সাথে আবার ওনারা একটা সুপার ক্লাস সুপিরিয়র শ্রেণী। ওনারা যা মনে চায় তাই করবেন, ওনাদের কোনো বিচার করা যাবে না, কোনো আইন হবে না। ওই দেশ বাংলাদেশে নাই। তোমাদের এই দম্ভ, এই ভাবসাব, এগুলো মাটির সাথে হাত করা পরে তারপরে তোমরা এখন জেলে আছো, তোমরা এখন ওই বিশেষ কারাগার বালছাল এগুলো বলে তো লাভ নাই। কারাগারি তো চোর, তোরা খুনি, তোরা গেছিস ওখানে আদালতে, তোদের নত হয়ে তারপরে যাইতে হয়েছে। এটা হচ্ছে তোরা সেনা, তোরা পলায় গিয়ে আসিস ইন্ডিয়াতে, তিনজন জেনারেল তোরা গিয়ে পলায় আসিস ইন্ডিয়াতে। এটাই তোরা নিজেদের মহিলাদেরকে রেপ করাস ইন্ডিয়ানদেরকে দিয়ে। এই পিলখানায় তোদের মহিলাদের, বহু সেনাবাহিনীর ছেলে মেয়ে যাদেরকে আমরা জানি সেনাবাহিনীর ছেলে মেয়ে, ওগুলি সেনাবাহিনীর ছেলে মেয়ে, ইন্ডিয়ানদের ছেলে মেয়ে, ওদের বউদেরকে ওই দিন ওইখানে ধর্ষণ করে গেছে, ওদের মেয়েদেরকে ধর্ষণ করে গেছে। তোদের কারণে তোদের মেয়েদেরকে ধর্ষণ করেছে। তোরা নিজেদের নিরাপত্তা নিজেরা দিতে পারিস না, তোরা এই দেশের নিরাপত্তা দিতে পারিস না। তোদের মতো সেনাবাহিনী থেকে লাভ থাকে, খালি চুরি করবা, কন্ট্রাক্টারি করবা, আর মানুষের মহিলাদেরকে ধরে তারপর রেপ করে নিয়ে মারা ফেলবা। এগুলো বিচার ধামাচাপা দেওয়ার জন্য তোমরা থাকবা। এই জন্য সারা দেশের সবচাইতে বেশি বাজেট নিয়ে তোমার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয় না। আছে তোমার কোনো ইন্টারসেপশন, কোনো একটা ব্যবস্থা না, আছে তোমার একটা আধুনিক কোনো যুদ্ধ বিমান, কিছুই নেই তোমার। এখান থেকে আইসা ইন্ডিয়ানরা মাছ ধরে নিয়ে যায়, নৌবাহিনী ছিটতে পারে না।
বিমান বাহিনীর কিছু নেই, তো এই বাল বাহিনী দিয়ে আমার দরকারটা কি? দরকার নাই তো। তো পুলিশরে ভালো করে ই করুক, দরকার যদি হয় পুলিশ যুদ্ধ করবে, বিডিআর এ নামায় দেন, সেনাবাহিনীর দরকার নাই তো। যাই হোক ভাই, আমরা সেনাবাহিনীকে নিয়ে একদম সপ্রকামই একটা কথা শেষে বলি, এই সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা। আপনারা অনেক 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 সৎ অফিসার আছেন সেনাবাহিনীতে, আপনাদের কাছে অনুরোধ ভাই, এই ময়লা আপনারা ঘাড়ে নিয়েন না। আপনারা যদি আসলেই চান চুপচাপ থাইকা যদি আপনারা বলেন না আমরা অনেক ভালো, মানে অনেক সেনাবাহিনী অফিসারের সাথে কথা হইলে তারা বলে ভাই আমরা তো ওদের মতো না, ভাই আমরা, ভাই আপনারা ওদের মতো না, তো আপনারা আপনাদেরকে থাকতে হবে সামনে। ওয়াকারের মতো চোর বদমাইশ যদি নাকি সামনে থাকে, তাহলে তো হবে না ভাই, আপনাদেরকে সামনে থাকতে হবে, ভালো মানুষকে সামনে থাকতে হবে। তো যাই হোক, আমরা এটার বিচার চাই। আপনারা যারা এতক্ষণ লাইভ দেখলেন, আপনারা তনুর বাবার বক্তব্য শুনেছেন। বক্তব্য শোনার পরে আপনাদের যেটা আপনারা বুঝতে পেরেছেন সেটা নিশ্চয়ই আপনারা আপনাদের মন্তব্যে জানাবেন, এবং তনুর পাশে আমরা আছি, তনুর বাবার পাশে আছি। তনুর এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের মানুষ যদি তাদের কোনো সহযোগিতা দরকার হয় সেটার জন্য সর্বোচ্চ দিতে রাজি। তনুর বাবার কাছে আমি সবশেষ বলবো, কাকা আপনি আমাকে আপনার সন্তানের মতো জানেন, আমি আপনার একজন সন্তান। বাংলাদেশে এরকম আপনার শত শত হাজার হাজার, আপনার এক তনু মারা গিয়েছে, এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি তনুর মতো এরকম মেয়েরা আপনার সন্তানের মতো, আমরা আপনার সন্তানের মতো। আপনার যদি কখনো মনে হয় আমাদের কাছে কোনো সহযোগিতা, সবসময় আমরা আছি। এবং তনুর আত্মার মাগফিরাত কামনা করি, তিনি যেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, এবং দুনিয়াতে আপনি জীবিত থাকা অবস্থায়, আমরা জীবিত থাকা অবস্থায় যেন তনু হত্যার বিচারটা দেখে যেতে পারি। তারা খালি এমন লোক ধরে, এমন লোক তারা বুঝছেন ইয়ে করে, তারা অফিসার না ধরে ফাইটা যায় বুকটা, ফাইটা যায়, ফাইটা যায় বুকটা, ফাইটা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায় বুকটা, ফাইটা যায়।